এক পা করে পিছন দিকে সরতে সরতে ঝিনুকের পিঠ ঠেকে গেছে কনস্ট্রাক্টেড বিল্ডিংটার দেওয়ালে। হঠাৎ করে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার প্রতিক্রিয়া হিংস্রতা লক্ষ্য করছে ও। অমানিসার মতো অন্ধকার ওই দুই চোখে যেন আচমকা আরও আধার ঘনিয়েছে। চোয়ালের পেশিগুলো টান টান, গলার কঠিন পেশিগুলোর উপর ছোট ছোট শিরা উপশিরাগুলো জাগ্রত। চোখের কোণগুলো ধীরে ধীরে রক্তবর্ণ ধারণ করেছে। এই চোখগুলোর সাথে ভীষণভাবে পরিচিত ঝিনুক। ছোটবেলায় এই চোখ দুটোকে ভীষণ পরিমাণে ভয় পেত ও। 12টা বছর পরেও ক্রোধে পূর্ণ ওই চোখ দুটোর প্রতি ওর ভয় যে বিন্দুমাত্র কমেনি, সেটা রুদ্রর মুখোমুখি হওয়ার পর আজ ও আবার বুঝতে পারল। এতক্ষণ মনের সবটুকু সাহস একত্রিত করে রুদ্রকে মুখের উপর পাল্টা জবাব দিলেও এখন রুদ্রর এই রূপ দেখে ওর সমস্ত কথা যেন হাওয়ায় ভেসে গেছে বহু দূর। মানুষটা হঠাৎ এইভাবে রেগে গেলই বা কেন, সেটাই তো ও বুঝতে পারছে না। ভুল কিছু তো বলেনি ও। পিঠটা দেওয়ালে ঠেকে যেতে একবার পিছনে ঘুরে তাকালো ঝিনুক। না, আর সরার জায়গা নেই। অথচ সামনের মানুষটা এখনো ওর দিকে এগিয়েই আসছে। বুকের ভেতরের হৃদস্পন্দনটা ওর সাথে বিশ্বাসঘাতকতা করতে শুরু করেছে। সেই যে দৌড়ানো শুরু করেছে আর থামার নামই নেই। হবে নাই বা কেন? পরিস্থিতির গম্ভীরতা কম নাকি? সম্মুখে যে যমরাজ দাঁড়িয়ে, পিছনে সরার জায়গা নেই। এখন কি হবে? কি করে পালাবে ও এখান থেকে? রুদ্র আর একটা পা এগোলেই তো একদম ওর কাছে চলে আসবে। আর তারপর? আচ্ছা, ও কি ওকে টেনে একটা চড় মারবে? এই নরম গালে ওই শক্ত হাতটা যদি পড়ে তাহলে খুব জোর লাগবে ভেবেই ঝিনুকের চোখের সামনের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। এইভাবে এগোচ্ছেন কেন? কেন? আমি এগোলে কি সমস্যা? সকালে যখন ওই দুর্জয় শেঠি তোমার অত কাছে দাঁড়িয়েছিল, হাতটা ধরছিল, এই চুলগুলো পর্যন্ত, কোথায়? তখন তো সমস্যা হয়নি। তাহলে কি জালতা বলছেন এগুলো? আর আর উনি আমার টিচার। আচ্ছা, কোন টিচার নিজের স্টুডেন্টের হাত ধরে তাকে নিজের দিকে টানে ওইভাবে ঝিনুক? কোন টিচার নিজের সব কাজ ছেড়ে স্টুডেন্টের চুল ঠিক করার পেছনে সময় দেয়? বলো আমায়, আমিও জানতে চাই। ঝিনুক অবাক হয়ে তাকিয়ে রইল রুদ্রর দিকে। কোন কথাকে কোন দিকে ঘোরাতে চাইছে এই ছেলেটা? কি সমস্যাটা কি ওর? কি বলতে চাইছে এটা কি ও? মাথাটা জোর গরম হয়ে গেল ঝিনুকের। কিছুটা জেদের বশেই বলে ফেলল। বেশ করেছে, ওটা আমার পার্সোনাল লাইফ। আর আমার পার্সোনাল লাইফে আপনি ইন্টারফেয়ার করার কে? আগুনে ঘৃতাহুতি পড়ল ঝিনুকের কথায়। রুদ্রর বুকের ভিতরে জ্বলতে থাকা আগুনের আঁচ হয়তো ঝিনুক নিজেও পাচ্ছে এবার। চোখ মুখ ধীরে ধীরে বীভৎস লাল হয়ে উঠছে রুদ্রর। গতকাল ঝিনুককে দুর্জয়ের অত কাছাকাছি দেখার পর থেকে মেজাজে একটা চাপা উত্তেজনা অনুভব করছিল রুদ্র। এখন ঝিনুকের মুখে এই কথাগুলো শুনে সেই উত্তেজনা আরও প্রবল হয়ে চেপে বসলো ওর মন মস্তিষ্কে। সব সহ্যের বাঁধ ভাঙল নিমেষে। যেই মানুষটাকে ও কল্পনাতেও অন্য কোনো পুরুষের সাথে সহ্য করতে পারে না, সেই মানুষটার মুখে থেকে অন্য কোনো পুরুষের ব্যাপারে এমন কথা শুনে নিজেকে আর স্থির রাখতে পারল না রুদ্র। হাতের মুঠো শক্ত করে সজোরে একটা ঘুষি চালালো ঝিনুকের কানের পাশ বরাবর দেওয়ালের উপর। ভেতরে সমস্ত ক্রোধ, সমস্ত ক্ষোভটাকে বার করার এর থেকে সহজ উপায় ওর কাছে আর ছিল না। 12টা বছর ধরে না ব্যক্ত করতে পারা কষ্টগুলোকে এভাবেই তো নিষ্কৃতি দিয়েছে ও সবসময়। কত যে আঘাত করেছে ও নিজেকে, কত যে রক্ত ঝরিয়েছে শরীর থেকে, তার কোনো হিসাব নেই। এই মেয়েটাকে ঘিরে জীবনের সমস্ত অনুভূতি, আবেগ, খুশি, দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো শুধু ওর নিজের। অন্য কাউকে এই ভালো লাগা, এই কষ্টগুলোর ভাগ দিতে ও রাজি নয়। তাই যন্ত্রণাটাও ও একা একাই ভোগ করছে এইভাবে। অতি যত্নে সাজানো এই অনুভূতিগুলো থেকে অপরিজ্ঞাত ঝিনুক রুদ্রর এইরূপ অপ্রত্যাশিত আচরণে কেঁপে উঠল। 12টা বছরে মানুষটা নিজেকে এতটা হিংস্র বানিয়ে নেবে এটা ও একেবারেই ভাবতে পারেনি। এই রাগ, এই জেদ, এই তেজ, অ্যাগ্রেসিভনেস, এত তিক্ততা কেন? ওর নীতি তো এমন ছিল না।
নীলের সত্তাটা কি তবে একেবারে হারিয়ে গেছে মানুষটার ভেতর থেকে? হঠাৎ গর্জে উঠল রুদ্র। এই বাড়িতে তোমার কেউ নেই তাই না? ওই দুর্জয় তোমাকে বুঝতে পারবে আর আমি বুঝবো না তাই না? তুমি এতটা বড় হয়ে গেছো যে আমাকে নাম ধরে ডাকছো? পার্সোনাল লাইফ? আচ্ছা, তোমার পার্সোনাল লাইফে নাক গলানো আমি কে? দেখতে চাও আমি কে? রুদ্রর এইরূপ ভয়ঙ্কর রূপে শিহরিত হচ্ছে ঝিনুকের সারা শরীর। সাঁঝের নিভে আসা আলোয় হিংস্র পশুর ন্যায় জ্বলন্ত চোখ দুটো বুকের ভিতরটা যেন রক্তশূন্য করে দিচ্ছে ওর। একটা অজানা আতঙ্কে মন মস্তিষ্ক অসাড় হয়ে আসছে ধীরে ধীরে। অনিয়ন্ত্রিত নিঃশ্বাসের কারণে বুকের ভেতরটায় একটা প্রাণহীন শূন্যতা তৈরি হচ্ছে। এই শূন্যতা যেন কোনো মুহূর্তে গ্রাস করে নেবে ওকে। তবুও চোখটা বন্ধ করে ভিতরের অবশিষ্ট সাহসটুকুকে একত্রিত করার চেষ্টা করলো ঝিনুক। কি চাইছেন আপনি? এভাবে আমার ভয় করছে তো, প্লিজ সরে যান আমার কাছ থেকে। ওর কাছ থেকে সরে যেতে বলায় রুদ্রর ক্ষোভের পারদ আরও চড়তে লাগলো। এই আপনি আপনি করাটা বন্ধ করো। আমার মাথায় আর আগুন জ্বালিয়ে দিও না ঝিনুক। ঝিনুক বিস্ফোরিত চোখে তাকালো রুদ্রর দিকে। এই মুহূর্তে মানুষটা যে এমন একটা কথা বলবে সেটা মোটেই আশা করেনি ও। হোয়াট? কিন্তু আপনি তো বললেন যে আমি আদব কায়দা শিখিনি, ম্যানার্স শিখিনি। তাহলে সামনের মানুষটাকে সম্মান দেওয়াটাও তো ম্যানার্সের মধ্যে পড়ে। রুদ্র আরও সরে এলো ঝিনুকের কাছে। প্রথমটায় ঝিনুকের কথায় উত্ত্যক্ত হয়ে ওর দিকে এগিয়ে এলেও এখন এত কাছাকাছি দাঁড়িয়ে মনের অনুভূতিগুলো যেন মাথার ভিতর সব তালগোল পাকিয়ে দিচ্ছে। অনুভূতিগুলো যে অনেক পুরনো আর ভীষণ গভীর। আজ থেকে না, সেই ছোট্টবেলা থেকে মেয়েটাকে তার অজান্তেই একটু একটু করে নিজের চোখের সামনে বড় হতে দেখেছে ও। শৈশব পেরিয়ে যৌবনে পা রাখা, প্রথম নারীত্বের ছোঁয়া সবটা ওর চোখের সামনেই তো ছিল। সেই অবস্থায় ডাক্তারকে বলে জরুরি মেডিসিন, ডায়েট, যথাযথ পরিবর্তনের ব্যবস্থাও করিয়েছিল ও। প্রথম শারীরিক পরিবর্তনের অস্বস্তি, কষ্টগুলো হয়তো সামনে থেকে ভোগ করে নিতে পারেনি, কিন্তু মেয়েটার অজান্তেই ও সব সময় ওর সাথে ছায়ার মতো ছিল। আবহাওয়ার পরিবর্তনে প্রতিবার শরীর খারাপ করলে রাত জেগে ওর খেয়াল রেখেছে। সকাল হতেই পুরো কলেজে ফ্রি মেডিকেল চেকআপের নামে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেছে। পরীক্ষার আগের রাতে জেগে পড়াশোনা করতে করতে ক্লান্ত হয়ে তখন লাইব্রেরিতে ঘুমিয়ে পড়তো। কোলে করে উঠিয়ে ওকে রুম পর্যন্ত রেখে দিয়ে এসেছে। 12টা বছর ধরে একটু একটু করে শিশুর শরীরটাকে এক মোহময়ী নারী শরীরে রূপান্তরিত হতে দেখেছে ও নিজের চোখে। মনের স্নেহ মেশা মায়াটুকু যে কবে একটু একটু করে এরকম একটা গভীর অনুভূতির রূপ নিয়েছে সেটা ওর জানা নেই। তবে এই দীর্ঘ সময়ে ওর সবটা জুড়ে যে শুধু এই একটা মানুষেরই আধিপত্য বিস্তার হয়েছে সেটা আজ অস্বীকার করার জায়গা নেই। একদিকে চোখের সামনে ছোট্ট মেয়েটা একটু একটু করে পরিপূর্ণ নারী হয়ে উঠেছে, আর একদিকে ওর মন সেই নারীকে ঘিরে শত শত স্বপ্ন বুনেছে, হাজার হাজার আবেগ ধারণ করেছে, লক্ষ লক্ষ আকাঙ্ক্ষা সাজিয়েছে। এই 12টা বছর ধরে দৈত্য জীবন কাটিয়েছে রুদ্র। দিনের আলোয় রুদ্র হয়ে আর রাতের বেলা ঝিনুকের নীল হয়ে। এতদিন ধরে প্রতিবার মেয়েটার অজান্তেই ওর কাছে গেছিল ও, কিন্তু আজ ওর জ্ঞানে ওর এতটা কাছে দাঁড়িয়ে আছে রুদ্র। এত কাছে ওর উপস্থিতি ঝিনুকের উপরেও যে একটা প্রভাব বিস্তার করছে। ওর সান্নিধ্যে ঝিনুকের হৃদস্পন্দন ও গতি যে লাগাম ছাড়া হয়েছে সেটা ভালোই বুঝতে পারছে রুদ্র। একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে ওর মধ্যে। মনে হচ্ছে একটাবার, শুধু একটাবার যদি ওই ঠোঁটের নরম পাপড়ির দুটোকে একটু ছুঁয়ে দেখতে পারতো। হঠাৎ করে মনের সমস্ত আবেগ আকাঙ্ক্ষাগুলো জেগে উঠছে ভীষণভাবে। মুখটা ধীরে ধীরে ঝিনুকের কানের কাছটায় নামিয়ে আনলো রুদ্র। ফিসফিস করে বলল, ম্যানার্সগুলো শুধু আমার জন্যই বুঝি। দুর্জয়কে কি করে তুমি করে ডাকো তাহলে? রুদ্রর থেকে ইঞ্চি কয়েকের ব্যবধানে দাঁড়িয়ে থাকা ঝিনুকের বুকের ভেতর অসময়ের কালবৈশাখীর বিধ্বংসী ঝড় তখন।
12 বছর পরেও ঝিনুককে রুদ্রের সামনে একেবারেই বাচ্চা মনে হচ্ছে। ওর দিকে তাকাতে গেলে রীতিমতো মাথা উঁচু করতে হচ্ছে ওকে। এই দশাশয় চেহারার সামনে নিজের অতি ক্ষুদ্র বলে মনে হচ্ছে ওর। চোখ, নাক, গালগুলোর উপর রুদ্রর উষ্ণ ভারী নিঃশ্বাসের স্পর্শ একটা অদ্ভুত শিহরণ জাগাচ্ছে ওর সারা শরীর জুড়ে। এমনটা তো এর আগে কোনোদিন হয়নি ওর সাথে। রোহান আর দুর্জয়ের উপস্থিতিতে তো ওর ভিতর এমন কোনো অনুভূতি জাগিয়ে তোলেনি কখনো। এগুলো কি হচ্ছে, কেন হচ্ছে বুঝতে না পারায় একটা অস্বস্তি, একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে ঝিনুকের ভেতর। উপরন্ত এতটা কাছে দাঁড়িয়ে থাকা রুদ্রর গায়ের ওই পুরুষালী গন্ধটা যেন ভীষণভাবে টানছে ওকে ওর দিকে। একটা প্রবল আকর্ষণ অনুভব করছে ও রুদ্রর প্রতি, যেটা এর আগে ও কোনোদিন কারোর প্রতি অনুভব করেনি। মস্তিষ্ক বলছে এক্ষুনি দৌড়ে পালাতে এখান থেকে, কিন্তু মন কিছুতেই মানতে চাইছে না। রুদ্রর এই সান্নিধ্য উপভোগ করছে সে। মন মস্তিষ্কের দ্বন্দ্বে শোচনীয় অবস্থা ঝিনুকের, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তো যা মুখে আসছে তাই বলে যাচ্ছে ওকে। কেন বলবে ও? কোন অধিকারে বলছে এগুলো? ও নিজের জীবনে যা খুশি করুক, তাতে ওর কি? এই মানুষটাকে ও কিছুতেই নিজের জীবনে সহ্য করবে না কোনো দিন। আজ থেকে এতগুলো বছরও নিজেকে এই বাড়িটার থেকে, এই মানুষগুলোর থেকে দূরে সরিয়ে রেখেছে। আর আজ আবার ছেলেটা ওকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। না না না, কিছুতেই এটা হতে দেবে না ও। প্রচণ্ড অস্বস্তিতে দুটো হাত রুদ্রর বুকের উপর রেখে গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করে ওকে ঠেলে ওকে নিজের থেকে দূরে সরিয়ে দিতেই হবে। এমন সময় মানুষটার অনিয়ন্ত্রিত হৃদস্পন্দনের জোরালো আওয়াজ অনুভব করতে পেরে অবাক হয়ে তাকিয়ে রইল ঝিনুক রুদ্রর বুকের দিকটায়। পাষাণ সম দৃঢ় পেশির ওপার থেকে আসা ওই অস্বাভাবিক ছন্দটা যেন কোনো একটা অজানা আবেশে জড়িয়ে নিচ্ছে ঝিনুককে। অন্যমনস্কভাবেই ডান হাতটা আরও বেশি করে চেপে ধরল রুদ্রর বুকের বাঁদিকে। হাতের উপর অনুভূত প্রতিটা স্পন্দন যেন একটা আলাদাই অনুভূতি জন্ম দিচ্ছে ঝিনুকের ভেতরে। মেডিকেল স্টুডেন্ট হওয়ার দরুন ও জানে হৃদস্পন্দনের এই ছন্দ মোটেই স্বাভাবিক নয়। আর মানুষের হৃদস্পন্দন এরকমভাবে অস্বাভাবিক হওয়ার পেছনে নির্দিষ্ট কোনো কারণ থাকে, সেটাও ও ভালো করেই জানে। কিন্তু এই মুহূর্তে রুদ্রর জন্য সেই কারণটা ঠিক কী সেটা ও কিছুতেই বুঝতে পারছে না। অবাক হয়ে মাথা তুলে তাকালো ও রুদ্রের চোখের দিকে। কিছুক্ষণ আগেও যেই চোখ দুটোতে তীব্র ক্রোধের আওয়াজ পেয়েছিল ও, সেখানে যেন এই মুহূর্তে প্রবল ঝড়ের শেষে বিরাজিত শান্তির আভাস। আরও উষ্ণ হয়ে ওঠা নিঃশ্বাসের গভীরতা যেন বেড়েই চলেছে রুদ্রর। 12টা বছর ধরে এই হৃদয়ে যাকে ঘিরে অনুভূতিগুলো সযত্নে লালিত হয়েছে, যেই মানুষটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে কোনো এক অজানায় হারিয়ে যাওয়ার স্বপ্ন এই মন রোজ দেখেছে, যার সাথে স্বপ্ন সুখের ঘর বাঁধায় আকাঙ্ক্ষায় কেটেছে লক্ষাধিক মুহূর্ত, নিজের এত কাছে তার উপস্থিতিতে হৃদয়ে যে বাধাহীন হয়ে পড়বে সেটাই তো স্বাভাবিক রুদ্রর কাছে। কিন্তু সেই মানুষটাই যে প্রতিটা আচরণে, প্রতিটা ব্যবহারে, প্রতিটা কথায় ওকে নিজের থেকে দূরে ঠেলে দিতে চাইছে, সেটা কি করে সহ্য করবে এই হৃদয়? ঝিনুকের ওকে নাম ধরে ডাকায় আর আপনি বলে সম্বোধন করায় প্রচণ্ড রাগ পঞ্জীভূত হতে শুরু করেছিল রুদ্রর মন মস্তিষ্কে। এই রাগ যে ওর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সেটা ও ভালোই বুঝতে পারছিল। মন বলছিল থামতে, কিন্তু মস্তিষ্ক নিয়ন্ত্রণহীন হয়ে উঠছিল। হিতাহিত জ্ঞান বুদ্ধি হারিয়ে ঠিক ভুলের বিচার বিবেচনা না করে ও আরও এগিয়ে যাচ্ছিল ঝিনুকের কাছে। এদিকে মনকে থামিয়ে মস্তিষ্কের কথায় কান দিল ঝিনুক। রুদ্রকে এক হালকা ঠেলে দিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করতে যেতেই রুদ্র দৃঢ় হাতে শক্ত করে চেপে ধরল ঝিনুকের হাতটা। লিভ মি অ্যালোন রুদ্র, ইউ আর হার্টিং মি। পরক্ষণে হাতে সামান্য একটা হ্যাচকা টানে ওকে এনে ফেলল রুদ্রর বুকের উপর। চওড়া বুকটার মাঝে ওর নরম ছোট্ট পেলব শরীরটাকে এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরল রুদ্র। ইউ আর হার্টিং মি টু লিটল র্যাবিট। রুদ্রর কথায় চমকে উঠল ঝিনুক। চোখের দৃষ্টি বিভ্রান্তি ও অসহায়তায় পূর্ণ। কি বলতে চাইছে ছেলেটা? ও ওকে হার্ট করলো কিভাবে? ও তো এতগুলো বছর কোনো সম্পর্কই রাখেনি এই বাড়ির সাথে। তাহলে মুহূর্তে নিজের বিভ্রান্তি কাটিয়ে নিজেকে ওর হাতের বাঁধন থেকে ছাড়ানোর বৃথা চেষ্টা চালাতে লাগলো ঝিনুক। লিভ মি। বৃথা এত চেষ্টা করছো, আমার সাথে গায়ের জোরে পারবে না তুমি লিটল র্যাবিট।
আমাকে একদম ওই নামে ডাকবে না। ওই নামে ডাকার কোনো অধিকার নেই তোমার। স্টিল হেট ইউ রুদ্র, হেট ইউ সো মাচ। ঝিনুকের মুখ থেকে এই একটা কথাই তো সহ্য করতে পারে না রুদ্র। না 12 বছর আগে পেরেছিল, না আজ পারছে। ভেতরের ক্রোধাগ্নিটা আবার ধিক ধিক করে উঠল ওর। চোখে মুখের প্রতিক্রিয়ায় পরিবর্তন দৃশ্যমান। শক্ত করে চেপে ধরল ও ঝিনুককে দেওয়ালের সাথে। আমার ঠিক কি অধিকার আছে তোমার উপর? ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট প্রিন্সেস। আর সেটা জানতেও চেও না, সহ্য করতে পারবে না। বাই দ্য ওয়ে, আজ আমার বার্থডে। ইউ ডিডেন্ট উইশ মি। অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে ঝিনুক রুদ্রর মুখের দিকে। কী সব বলছে মানুষটা এগুলো? সব ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। এখন ওর মনে হচ্ছে আজ এখানে আসাটাই ওর উচিত হয়নি। বিভ্রান্তির সাথে প্রত্যুত্তর এলো। হ্যাঁ, হ্যাপি বার্থডে। আমার গিফট। হোয়াট গিফট? আমি আবার কি দেব তোমাকে? আমি কি জানি, তুমি ভাবো। হোয়াট ননসেন্স! তোমার কাছে তো সব আছে। তাছাড়া একটা অসভ্য অভদ্র গরিব মেয়ের কাছে কি বা আছে তোমাকে দেওয়ার মতো? অত ক্ষমতা আমার নেই মিস্টার শেখাওয়াত। মাথাটা আমার গরম করিও না ঝিনুক। আমার সাথে এইভাবে কথা তুমি বলবে না। আমি কথা বলতেই চাইছি না তোমার সাথে। প্লিজ গো। অনুষ্ঠান মিটে গেলে আমি চলে যাব। ততক্ষণ প্লিজ স্টে অ্যাওয়ে। রুদ্র আবার ঝিনুকের ডান হাতটা শক্ত করে চেপে ধরল। আমার লাগছে রুদ্র, ছাড়ো। রুদ্রর অস্থির দৃষ্টি ঝিনুকের সারা চোখ মুখের উপর অবাধে বিচরণশীল তখন। আর ওর হাত ঝিনুকের হাতের বুড়ো আঙুলে থাকা আংটিটা খুলতে ব্যস্ত। হোয়াট আর ইউ ডুইং? আরে ওটা ওটা দিয়ে কি করবে? রুদ্র আংটিটা ওর হাত থেকে খুলে নিয়ে ছেড়ে দিল ওকে। এটাই আমার গিফট। থ্যাংক ইউ লিটল র্যাবিট। আই সে ডোন্ট কল মি দ্যাট। রিয়েলি? এখন তুমি আমাকে বলবে আমি তোমাকে কি বলে ডাকবো না ডাকবো? ঝিনুক কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল রুদ্রর চোখের দিকে। এত সাহস, এত স্থৈর্য ও কোথা থেকে পেল এই মুহূর্তে ও নিজেও জানে না। শুধু অপলক সেই দৃষ্টি একভাবে স্থির রইল রুদ্রর চোখের বাঁধনে। তারপরে আস্তে আস্তে চোখের কোল সিক্ত হতে শুরু করলো ঝিনুকের। সামনের মানুষটার দৃষ্টির দৃঢ়তা নাকি ওর ভিতরে জমা অভিমানের পাহাড়ের অনমনীয়তা, এর কারণে তার জানা নেই। কেঁপে উঠল ঝিনুকের আওয়াজ। জানো এই পৃথিবীতে সব থেকে বড় যন্ত্রণা কি? জীবনে একটা এমন বন্ধু যাকে ছাড়া তুমি বড্ড অসহায়। আর সে এই কথাটা খুব ভালো করেই জানে। আর আর এটা জানার পরেও সে তোমাকে একা ছেড়ে দেয়। এই নিষ্ঠুর নির্মম পৃথিবীতে তোমাকে একা ছেড়ে দেয়। এটা জানার পরেও যে তুমি একা চলতে পারবে না, ভয় পাবে, খুব খুব ভয় পাবে, হোঁচট খাবে, আঘাত পাবে, রক্তাক্ত হবে প্রতিটা পদে পদে। কিন্তু তবুও সে কথা দিয়ে কথা রাখে না। অসহায়তার বাকি সবার মতো মুখ ফিরিয়ে নেয় তোমাকে দেখে। এই যন্ত্রণা, এই ব্যথাটা যে বড্ড অসহনীয়। একদিন এমনই এক তীব্র যন্ত্রণাতে ওই লিটিল র্যাবিটটাও মারা গেছে, মিস্টার রুদ্রনীল সিং শেখা। তাই তোমার কোনো অধিকার নেই আমাকে ওই নামে ডাকার। তোমার কোনো অধিকার নেই আমাকে ওইভাবে নিয়ন্ত্রণ করার। চলে যাও আমার জীবন থেকে। আমার জীবনে তোমাদের কারোর কোনো জায়গা নেই। আজ পাপা জোর করেছিল বলে চলে এসেছিলাম, কিন্তু আর না। আর কোনোদিন আমি এই বাড়ির ত্রিসীমানায় পা রাখবো না। এখানে আসাটাই আমার ভুল হয়েছে আজ, কিন্তু আর না। মুখের কথা শেষ করে আর ওখানে দাঁড়ালো না ঝিনুক। এক দৌড়ে চলে গেল ওখান থেকে। রুদ্র হাতের মুঠোয় আংটিটাকে শক্ত করে চেপে ধরে ওর যাওয়ার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। বাড়ির ত্রিসীমানায় পা তো তুমি তখন রাখবে না যখন তুমি এখান থেকে যেতে পারবে মাই লিটল র্যাবিট। অনেক থেকেছো দূরে, এবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে। পকেট থেকে মোবাইলটা বার করে কল করলো রুদ্র অভিকে। একটা কাজ দিচ্ছি, মন দিয়ে শোনো। সবটা শোনার পর অভি যেন আকাশ থেকে পড়ল। মাথা খারাপ হয়ে গেছে তোর? এগুলো কি করছিস তুই জানিস? জানি, যেটা বললাম শুধু সেটা কর। এই ব্যাপারে
আমার কারোর ইন্টারফিয়ারেন্স চাই না। কারোর না মানে কারোরই না। হোপ ইউ গেট দ্যাট। উজ্জ্বল আলোক রোশনায় সুসজ্জিত শেখাওয়াত প্যালেসের প্রতিটা কোণ আলোকিত হয়ে উঠেছে রং বেরঙের চোখ ধাঁধানো লাইটে। ছোট ছেলের জন্মদিন বলে কথা, ওমবাবু কোনো কিছুর কমতি রাখবে সেটা কি করে হতে পারে? শহরের নামকরা ব্যবসায়ী থেকে শুরু করে নেতা, মন্ত্রী, আইনের উচ্চপদস্থ কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত রয়েছে আজ শেখাওয়াত প্যালেসে। প্রসিদ্ধ রাজনৈতিক ব্যক্তিত্ব রুদ্রনীল সিং শেখাওয়াতের এঙ্গেজমেন্ট আগামী দিনের সবথেকে বড় হেডলাইন হতে চলেছে। মিডিয়ার লোকজনদের জন্য একটা আলাদাই জায়গা করা হয়েছে প্যালেসের ভেতর। সবসময়ের মতো একটা কড়া নিরাপত্তার মধ্যে ঘিরে ফেলা হয়েছে গোটা বাড়িটাকে। প্রবেশপথে আগত প্রতিটা গেস্টকে মাথা থেকে পা পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হচ্ছে। তাদের সাথে থাকা ব্যাগ বা অন্যান্য জিনিসগুলোকেও স্ক্যানারে ফেলে দেখা হচ্ছে সতর্কতার সাথে। পিসিমায়ের উপরেও এত অভিমান রে তোর? এত আলো, এত জাঁকজমক ভিড়ভাড়ের থেকে দূরে নদীর পাড়ে গিয়ে বসেছিল ঝিনুক। রুদ্রর ব্যবহারে ভীষণ পরিমাণে বিভ্রান্ত হয়ে রয়েছে ওর মন মস্তিষ্ক। আসার পর যা যা ঘটেছে ওর সাথে, তারপর আর বাকি কারোর সাথে দেখা করার মনটাই যেন ছিল না ওর। আর তাই চুপচাপ এদিকটায় এসে বসেছিল ও। এখানে লোকজন খুব একটা নেই, খুব জোরালো আলোর ব্যবস্থাও নেই। চাঁদের আলো মেখে পাহাড়ের বুক চিরে বয়ে চলা খরস্রোতার অপরূপ রূপখানি মন দিয়ে দেখছিল ঝিনুক। এমন সময় পিছন থেকে ঈশিতার আওয়াজ পেয়ে চমকে উঠল ও। পিছনে ঘুরে ঈশিতাকে দাঁড়িয়ে থাকতে দেখেই উঠে এগিয়ে এলো ঈশিতার কাছে, দুহাত বাড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরলো ওকে নিজের সাথে। অভিমান থাকলে কি আর রোজ সকালে বিকেলে ফোন করে খোঁজ নিতাম আমার এই সীমাটার? হ্যাঁ সেটাই, রোজ শুধু খবর নেওয়াটুকুই কি যথেষ্ট রে মা? কতবার আমি তোর হোস্টেলের গেট থেকে ফিরে এসেছি বলতো? একটা বার কি মেয়েটাকে চোখের দেখাটুকু অধিকারও আমার নেই রে? তুমি ভালো করেই জানতে তোমাকে দেখলে আমি আবার বাড়ি ফেরার বায়না করতাম এই সীমা। এত অভিমান মা? কার উপর? নিজের উপর। তুমি ছাড়ো তো এইসব কথা। এই তো আজ আমি এসেছি, এবার খুশি তো? আমি মা রে, আমার কাছে কিছু চাইলেও লুকোতে পারবি না তুই। অভিমানটা কার উপর করেছিস সেটা আমার অজানা নয়। আচ্ছা সেসব থাক, আগে তোকে একটু মন ভরে দেখতে দে তো। আবার নতুন করে কি দেখবে? সোশ্যাল মিডিয়াতে তো আমার সব ফটোই সব সময় দেখো। ফটোতে দেখা আর সামনাসামনি দেখাটা কি এক হলো? ধ্যাত, তুমিও না। আচ্ছা তুমি এখানে কি করছো? বাড়ি ভর্তি তো লোক, অনুষ্ঠান শুরু হতে তো বেশি সময়ও নেই। একই প্রশ্ন আমিও কিন্তু করতে পারি তোকে। ঝিনুকের ঠোঁটের কোণায় একটা তাচ্ছিল্যপূর্ণ হাসি খেলে গেল। আমি ভেতরে যাওয়া আর না যাওয়া সমান সীমা। এই পুরো অনুষ্ঠানে যদি সব থেকে বেশি কেউ অবাঞ্ছিত হয়ে থাকে তাহলে সেটা শুধু আমি। এই জায়গাটায় বেশ শান্তি আছে, তাই এখানেই বসে আছি। তুমি যাও না, আমি ঠিক চলে আসবো। সে তো বুঝতেই পারছি, জামাটাও বদলাসনি এখনো। বেশভূষায় কি যায় আসে, মানুষটার মনটাই আসল, বুঝলে? ছোট্ট মেয়েটা আমার বেশ বড় হয়ে গেছে তাহলে। আচ্ছা তুই চল আমার সাথে, একজনের সাথে পরিচয় করানোর আছে। আবার কার সাথে? ইসিমা তুমি যাও না। আবার আমি কেন? সবাই কত ভালোভাবে ভালো ভালো জামা কাপড় পরে এসেছে, কত সেজে গুজে এসেছে দেখেছো? সবার মাঝখানে আমাকে কেমন দেখাবে বলো তো? আমি এখানেই ঠিক আছি। এই তো বললি জামা কাপড় না, মানুষটা ইনস্ট্যান্ট। চল। ঝিনুক আর কি করে, নিজের কথায় নিজেই ফেঁসে গিয়ে বাধ্য হলো ঈশিতার সাথে ভেতরে যেতে। ঈশিতা জোর করে হাত ধরে টেনে নিয়ে এলো ঝিনুককে হলের ভেতর। শহরের গণ্যমান্য ব্যক্তিদের ভিড় জমেছে ভেতরটায়। ওর বয়সী মেয়েগুলোর সাজ পোশাক, আচার ব্যবহার, লোকসমাজে নিজেদেরকে উপস্থাপন করার পদ্ধতি দেখে ঝিনুকের আত্মবিশ্বাস ধীরে ধীরে তলানিতে গিয়ে ঠেকছে। বৈভব প্রতিপত্তির আভায় মোড়া মানুষগুলোর পরনে এক্সপেন্সিভ ড্রেসগুলো যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে ঝিনুকের। তাদের গায়ের চামড়ায় অভিজাত্য যেন গড়িয়ে পড়ছে। ধরাছোঁয়ার বাইরের এই মানুষগুলোর মধ্যে দাঁড়িয়ে নিজেকে সত্যি অবাঞ্ছিত আর বেমানান বলে মনে হচ্ছে ঝিনুকের। চোখে মুখে চওড়া মেকআপ করে, দামি দামি নামমাত্র জামাকাপড়ে শরীরটাকে কোনো মতে ঢেকে
তরল পানীয় গ্লাস হাতে নিয়ে রাজনীতি, ব্যবসা, দুনিয়াদারি, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং টপিকের ওই বোরিং আলোচনায় ভাগ নিতে ও কোনোদিনই স্বাচ্ছন্দ্যবোধ করতে পারবে না। মিশু দিদি ঠিক কথাই বলে, ও সত্যি বেমানান এই পরিবারে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ওর ভেতর থেকে। ও ঝিনুক, রাইট? কত বড় হয়ে গেছো তুমি। সেই ছোট্ট জেদি মেয়েটা আজ সেক্সি বিউটি। নট ব্যাড। পরিচিত আওয়াজটা কানে আসতেই পিছনে ঘুরে তাকালো ঝিনুক। সত্যি সময় যে কিভাবে পেরিয়ে যায় কেউ জানে না। একদিন সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটাকে ঘিরে মনের মধ্যে নেগেটিভ ফিলিংস জন্মছিল ঝিনুকের, কিন্তু 12টা বছর হয়তো যথেষ্ট ছিল ছেলেবেলার সেই ছেলেমানুষিগুলো ভুলিয়ে দেওয়ার জন্য। তাই সবটা ভুলে হাসি মুখে উত্তর দিল ঝিনুক মীরাকে। মীরা দিদি, ওয়াও, লুকিং গর্জিয়াস, দারুণ দেখাচ্ছে তোমাকে। তবে বেদদাদা কোথায়? দেখতে পাচ্ছি না। প্রশ্নটায় অস্বাভাবিক কী ছিল জানে না ঝিনুক, তবে প্রশ্নটা শুনতেই মীরার চোখে মুখের উজ্জ্বলতা যে এই ভিড়ের মধ্যে কোথাও হারিয়ে গেল সেটা পরিষ্কার বুঝতে পারছে ঝিনুক। বেদ আর মীরার বিয়েতে ঈশিতা ঝিনুককে আসার জন্য অনেক করে বলেছিল, কিন্তু ঝিনুক এক্সামের বাহানা দিয়ে কোনো রকমে ম্যানেজ করেছিল। তখন প্রথমটায় বেদ আর মীরার বিয়ের খবরটা শুনে একটু অবাকই হয়েছিল ঝিনুক, কিন্তু তারপর ভেবেছিল এতগুলো বছর ধরে মীরা যখন শেখাওয়াত ফ্যামিলির সাথেই আছে, তাহলে একসাথে জীবন কাটানোর সিদ্ধান্তটা নিশ্চয়ই দুজন মিলেই নিয়েছে। কিন্তু এই মুহূর্তে ওকে দেখে নিজের ভাবনার উপর একটু সন্দেহই হলো ঝিনুকের। তবে আজ আর ও কোনো পরিস্থিতিতেই নিজেকে এই পরিবারের কোনো কিছুর সাথেই জড়াতে চায় না। তাই মীরার চোখে মুখের এই বিষণ্ণতা দেখে আর একটাও প্রশ্ন করল না। এর মধ্যেই নয়না এগিয়ে এলো ঝিনুকের দিকে। কিরে, এসেছিস তো অনেকক্ষণ হলো। এতক্ষণ কোথায় ছিলিস? আর জামাটা দেখে নিসনি কেন? বাড়ি ভর্তি লোকজন, আজকেও কি এইভাবে না থাকলে নয়? তোর ভাবগতি আমি কিছু বুঝি না বাপু। আচ্ছা বাদ দে, ওদিকটায় চল, সবার সাথে একবার দেখা করে নে। সবাই সকাল থেকে তোর কথা জিজ্ঞেস করছে। নয়নার সাথে ঝিনুক এগিয়ে গেল সামনের দিকটায়। একটা রেড কালারের ওয়ান পিসের সাথে গাঢ় ব্রাইট মেকআপে মিশাকে দুর্দান্ত লাগছে দেখতে। ঝিনুক এগিয়ে গেল মিশার কাছে। কংগ্রাচুলেশন মিশু দিদি। আশেপাশে উপস্থিত লোকজনের জন্য মিশাও খানিকটা বাধ্য হয়ে ঝিনুকের হাত দুটো ধরে নিজের কাছে টেনে নিল। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বরা আর সাথে মিডিয়াও উপস্থিত রয়েছে। এই মুহূর্তে এইখানে কোনো রকম অপ্রত্যাশিত ঝামেলা মিশা চায় না, তাই ভালো মানুষের এই মুখোশ ধারণ করতে ও দুবার ভাবল না, হাসি মুখে জবাব দিল, ধন্যবাদ। পাশেই অনেকগুলো পরিচিত মুখকে একসাথে দেখতে পেল ঝিনুক। এদের প্রত্যেককেই ও চেনে। বাবার সাথে গ্রামে গেলেই এদের সবার সাথে দেখা হতো। 12টা বছর কেটে গেলেও কাউকেই চিনতে ওর খুব একটা অসুবিধা হলো না। এক এক করে সবার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল ঝিনুক। ভদ্রতা এবং সৌজন্য রক্ষার্থে সবার সাথে হেসে কথা বলতে থাকলেও ওর ভেতরটায় একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে এই মুহূর্তে। মন মস্তিষ্কের উপর যেন এক মন কালো মেঘ পুঞ্জীভূত হয়েছে ধীরে ধীরে। যে কোনো সময় ওপার থেকে ছুটে আসবে এক বিধ্বংসী ঝড়। অস্থির চোখ দুটো ভিড়ের মধ্যে এদিক ওদিক বিচরণ করে চলেছে এক প্রত্যাশিত মুখের দেখা পাওয়ার আশায়। মানুষটার দেখা পেলেই ও এখানে আর এক মুহূর্ত দাঁড়াবে না, ছুটে পালাবে এখান থেকে। যা খুশি হয়ে যাক, ওই মানুষটার মুখোমুখিও আর কিছুতেই দাঁড়াবে না। খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না ওকে। বিরাট আকৃতির হলটায় উপস্থিত ভিড়ের আওয়াজ হঠাৎ করেই থেমে যেতে দেখেই বাকিদের সবার মতো ওর দৃষ্টিও আকর্ষিত হলো প্রধান প্রবেশদ্বারের দিকে। কালো শার্টের উপর মেরুন রঙের ট্র্যাকসিডোটা চেপে বসেছে মানুষটার গায়ের সুদৃঢ় পেশিগুলোর উপর। তাতেই আকর্ষণীয় সুগঠিত ওই শরীরটার প্রতিটা ভাঁজ স্পষ্টভাবে ফুটে উঠেছে জামার ওপর থেকেই। লম্বা ঘন চুলগুলো পরিপাটি করে কিছুটা উঁচু করে বাঁধা আর কিছুটা ঘাড়ের কাছে ছেড়ে রাখা। চোখের চাউনি বরাবরের মতো প্রতিক্রিয়াহীন আর শীতল। তাকে ঘিরে বিরাজ করতে থাকা অসীম ক্ষমতা এবং প্রতিপত্তির এক অদৃশ্য আভা যেন পুরো পরিবেশটার উপর একটা আলাদাই প্রভাব বিস্তার করছে। মানুষটার ব্যক্তিত্ব এতটাই গভীর এবং থমথমে যে
তার দিকে চোখ তুলে কথা বলতে গেলেও যে কোনো কাউকে দুবার ভাবতে হবে। এতক্ষণ ধরে চলতে থাকা বিভিন্ন ব্যবসায়িক আলোচনার শব্দ, পানীয় গ্লাসের টুংটাং শব্দ, পায়ের জুতোর শব্দ, মিউজিক সিস্টেমে বাজতে থাকা ক্ষীণ সুরের শব্দ সবটাই যেন মুহূর্তে একসাথে থেমে গেছে। কিছুক্ষণ আগেও আজ এ গম গম করতে থাকা হলটাই যেন একটা অদ্ভুত নীরবতা ছেয়ে গেল মানুষটার উপস্থিতিতে। চারিদিকটা ভালো করে তাকালে বোঝা যায় জায়গাটার উপর মানুষটার প্রভাব ঠিক কতখানি, কিন্তু এমন নিস্তব্ধতায় যেন দমটা বন্ধ হয়ে আসতে লাগলো ঝিনুকের। রুদ্রর এই প্রভাব সবার উপর খাটলেও ঝিনুকের উপর কোথায় খাটে? এত বছর নিজেকে দূরে সরিয়ে রেখে ঝিনুক ভেবেছিল যদি কোনোদিন ভাগ্যের ফেরে রুদ্রর সাথে ওর দেখা হয়েও যায় কোথাও, তাহলে ও কিছুতেই ওর দু চোখের দিকে তাকাবে না। কারণ এই পৃথিবীতে একমাত্র রুদ্রই তো ছিল যে ওর চোখে চোখ রাখলেই মনের খবর জেনে নিতে পারত। নির্ঘুম রাতের ভাঙা স্বপ্নগুলো, অপেক্ষায় কাটানো দিনের কষ্টগুলো, রোজ প্রতি মুহূর্তে একটু একটু করে মানসিকভাবে ভেঙে পড়ার যন্ত্রণাগুলোকে সযত্নে সাজিয়ে রেখেছে ও মনের মাঝে অভিমানের আড়ালে। ওই চোখে চোখ রাখলে যে সমস্ত অনুভূতিগুলি পড়ে ফেলবে মানুষটা, এই কষ্টগুলো শুধুমাত্র ওর। এগুলোর ভাগ ও যে আজ আর কাউকেই দিতে চায় না, কোনো শর্তেই না। কিন্তু যেমনটা ও চেয়েছিল তেমনটা আর হলো কোথায়? মানুষটার সামনে অন্য কারোর ইচ্ছা অনিচ্ছা কোনোদিন প্রাধান্য পেয়েছে নাকি যে আজ পাবে? সবসময় নিজে যেটা চেয়েছে, নিজে যেটা ভালো বুঝেছে সেটাই তো করেছে। করার আগে কোনোদিনও ভাবেইনি ওর ওই চাওয়া পাওয়াতে সামনের মানুষটার উপর কী প্রভাব পড়বে। পুরো হলটায় রুদ্রর উপস্থিতির প্রভাবে একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করতে শুরু করলেই ঝিনুকের যেন দমটা আটকে আসতে শুরু করলো। বদ্ধ জায়গায় আর এমন নিস্তব্ধতা ও একেবারেই সহ্য করতে পারে না। যে কোনো প্রকারে এখান থেকে বেরোতে হবে ওকে। সবার দৃষ্টি যখন রুদ্রর উপর স্থির, তখন সুযোগ বুঝে নিজেকে আড়াল করে নিয়ে হল ছেড়ে বেরিয়ে যেতে গেলেই ঈশিতা ওর হাতটা টেনে ধরে ওকে থামিয়ে দিল ওখানেই। আবার পালাচ্ছিস? চুপ করে এখানে দাঁড়াবি। কেকটা কাটা হলেই রিং সেরিমনি শুরু হবে। তার আগে কোথাও যেতে পারবি না তুই। এখানেই আমার কাছে দাঁড়া। আর কোনো উপায় না দেখে ওখানেই চুপ করে দাঁড়িয়ে থাকতে হলো ঝিনুককে। কেক কাটা শেষ হলেই পুরো হলটাই লাগানো স্পিকারে মিশা আর রুদ্রর এঙ্গেজমেন্টের অ্যানাউন্সমেন্ট প্রতিধ্বনিত হতে শুরু করলো ওমবাবুর আওয়াজের মাধ্যমে। মিশার পাশে দাঁড়িয়ে থাকা নয়নার ঠোঁটের কোণায় তখন অহংকারী হাসির ছোঁয়া। যেই দিনটার জন্য নিজের মেয়েকে ও একটু একটু করে তৈরি করেছিল, সেই দিনটা ফাইনালি ওদের জীবনে এসেছে। ওম সিং শেখাওয়াতের পরিবারের মতো প্রভাব প্রতিপত্তিশালী ক্ষমতাবান অর্থ বৈভব পরিপূর্ণ একটা পরিবারে ওর মেয়ে পুত্রবধূ হয়ে যাবে, এটা ওর জন্য ভীষণ গর্বের ব্যাপার। অহংকারের মাপকাঠিতে যদি মানুষকে বিচার করা যেত, তাহলে এই মুহূর্তে হয়তো নয়না বিশ্ব দরবারে সর্বশ্রেষ্ঠ হতো। ঈশিতা ছোট্ট লাল রঙের বাক্স খুলে একটা হীরের আংটি ধরিয়ে দিল রুদ্রর হাতে। এটা মিশার আঙুলে পরিয়ে দে তো। এতক্ষণ ঝিনুক মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেও ঈশিতার কথা কানে যেতেই মুখ তুলে তাকালো সামনের দিকে। হলে উপস্থিত প্রত্যেকের নজর রুদ্রের দিকে স্থির হলেও রুদ্রর দৃষ্টি যে শুধুমাত্র ওর উপরে স্থির সেটা সামনে দাঁড়িয়ে স্পষ্ট বুঝতে পারছে ঝিনুক। ওই চোখের ভাষা আজ ভিন্ন এবং অপরিচিত ওর কাছে। নেশাতুর দৃষ্টিটা যেন একটা অজানা আবেশে জড়িয়ে নিচ্ছে ঝিনুককে। ওই দৃঢ় দৃষ্টি যেন ওর চোখ হয়ে সরাসরি প্রবেশ করতে চাইছে ওর হৃদয়ে। সাথে সাথে চোখটা নামিয়ে নিল ঝিনুক নিচের দিকে। না, এই মুহূর্তেই ওকে এই দম বন্ধ করা জায়গা ছেড়ে পালাতে হবে। এখানে আর এক মুহূর্ত নয়। কিন্তু ওর হাতটা তো শক্ত করে চেপে ধরে রেখেছে ঈশিতা। এবার এর মধ্যে রুদ্র মিশার হাতে ধরে থাকা আংটিটা পরার জন্য বাঁ হাত সামনের দিকে করতেই ঝিনুকের পায়ের নিচের মাটিটা যেন কেঁপে উঠল। শরীরের প্রতিটা শিরার মধ্যে দিয়ে যেন হঠাৎই গরম রক্তের বদলে হাড় হিম করা শীতল তরল বইতে শুরু করলো। বিস্ফোরিত চোখে ঝিনুক তাকিয়ে রইল রুদ্রর বাঁ হাতের অনামিকার দিকে, কারণ ওখানে জলজল করছে ওরই হাতের থাম্ব রিংটা, যেটা কিছুক্ষণ আগে রুদ্র এক প্রকার জোর করেই কেড়ে নিয়েছিল ওর থেকে। অবাক হলো ঈশিতা, ওমবাবু, নয়না, বিশাল, মিশা নিজেও। এই বাবু, এটা কি? ঈশিতার প্রশ্নটা ঝিনুকের কানে বজ্রপাতের ন্যায় এসে আছড়ে পড়ল। চমকে উঠে তাকাল ও একবার ঈশিতার দিকে।
পরক্ষণেই আবার রুদ্রর দিকে। ছেলেটার ঠোঁটের কোণায় লেগে থাকা ধূর্ত হাসিটা যে ওকেই উদ্দেশ্য করে ফুটে উঠেছে সেটা ওই দুই চোখের কুটিল দৃষ্টি স্পষ্ট ব্যক্ত করছে ওর কাছে। কি রে, কিছু বলবি? এটা কার? কোথায় পেলি? ঝিনুকের পুরো শরীরটাই যেন 1000 ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। এখন কি হবে? ও যদি সবার সামনে বলে দেয় যে ওটা ওর আংটি, তাহলে আবার সবাই ওকে ভুল বুঝবে। আগে তো না হয় ছোট ছিল, কেউ দুটো বাজে কথা বললে তো সহজে সেটাকে মেনে নিতে পারতো, কিন্তু এখন তো আর ছোট নেই। ওটা ওর আংটি জানতে পারলে এখানে উপস্থিত সবাই ওকে অপমান করার একটা সুযোগও ছাড়বে না। আজ এই অপমান ও কি করে মেনে নেবে? ওর অপমান তো হবেই, সাথে ওর মা বাবা দিদিকেও অপমানিত হতে হবে। এই ছেলেটা সবসময় ওকে এমন পরিস্থিতিতে ফেলে দেয় সেই ছোট থেকেই, আর তারপর নিজেও দুটো কড়া কথা শোনাতে পিছোপা হয় না। আসন্ন কঠিন পরিস্থিতির পরিণতির কথা ভাবতেই ঝিনুকের চোখ দুটো নোনা জলে ঝাপসা হয়ে এলো। অসহায়তায় পূর্ণ ভেজা দৃষ্টিতে ও একভাবে তাকিয়ে রইল রুদ্রর মুখের দিকে, ওর উত্তরের আশায়। এই আংটিটা আসলে আজ মার্কেট এরিয়ার দিকে গেছিলাম একটা কাজে, সেখানেই সাধারণের মধ্যে থেকে একটা বাচ্চা মেয়ে উপহার হিসাবে আমাকে দিল এটা। আমারও বেশ ভালোই লেগেছিল, তাই পরে নিয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি এটা এইভাবে আটকে যাবে। অনেক চেষ্টা করেও এটা খুলতে পারিনি। খুলতে পারিসনি মানেটা কি? দেখি দেখি, এদিকে দে। রুদ্র কোনো রকম দ্বিধাবোধ ছাড়াই হাতটা এগিয়ে দিল ওমবাবুর দিকে। ওমবাবুও অনেক চেষ্টা করলেন ওটা খোলার, কিন্তু পারলেন না। আসলে ঝিনুকের আঙুলের তুলনায় রুদ্রর আঙুল বেশ কিছুটা পুরো হওয়ায় ওটা যে অত সহজে খুলবে না সেটা আগে থেকেই জানতো রুদ্র। ওহ, এটা তো খুলছেই না রে। লিভ ইট, আরও 4টে আঙুল আছে তো, যে কোনো একটায় পড়ে নিলেই তো হয়। হোয়াটস অ বিগ ডিল? এছাড়া আর তো কোনো উপায় দেখছি না বাবা। মিশা, মা তুই বরং একটু অন্য আঙুলেই পরিয়ে দে না ওটা। ঝিনুক যেন হাঁপ ছেড়ে বাঁচল এতক্ষণে। ওর হার্টবিট ইতিমধ্যেই লাগাম ছাড়া হয়ে দৌড়াতে শুরু করে দিয়েছে। নিঃশ্বাসটা গলার কাছটায় আটকে আসছে ওর। এই মুহূর্তে ও যদি এখান থেকে না বেরোয় তাহলে নির্ঘাত মাথা ঘুরে পড়ে যাবে সবার সামনে। সামান্য ঝুঁকে ঈশিতার কানের পাশে ফিসফিস করে বলল ঝিনুক। পিসিমা, আমার সাফোকেশন হচ্ছে, আমি বাইরে যাচ্ছি, একটু ফ্রেশ এয়ার খুব দরকার। ঈশিতা কপালে ভাঁজ নিয়ে তাকালো ঝিনুকের দিকে। মেয়েটার সত্যি কষ্ট হচ্ছে, সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু অন্য কোথাও চলে যাস না। আমি আর তুই আজ একসাথে ডিনার করব। ঝিনুক ওপর নিচ মাথা নাড়িয়ে কোনো প্রকারে ওখান থেকে পালিয়ে এলো বাইরে। ফাঁকা জায়গায় প্রকৃতির মাঝে এসেই মুখটা খুলে একটা জোরে নিঃশ্বাস ভেতরে টেনে নিল ও। বুকের ভিতর হঠাৎ তৈরি হওয়া অক্সিজেনের ঘাটতিটা পূরণ করার নিতান্তই একটা ব্যর্থ প্রচেষ্টা। বুকের বাঁ দিকটায় হাতটা চেপে ধরে বুঝল হৃদস্পন্দনের অস্বাভাবিকতা এখনও ওর নিয়ন্ত্রণের বাইরে। এই ছেলেটা কি করতে চাইছে ওর মাথায় কিছুই ঢুকছে না। এরকম একটা গুরুত্বপূর্ণ দিনে এরকম একটা কাজ করার মানেটা কি এখনও বুঝে পাচ্ছে না ঝিনুক। আজ ওর জন্য ওর দিদির এঙ্গেজমেন্ট, এরকম একটা বাধার সৃষ্টি হলো। এঙ্গেজমেন্টের আংটিটা বা হাতের অনামিকায় পড়াটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা ঝিনুক জানে, কিন্তু সবটা জেনে শুনেও রুদ্র এই কাজটা কেন করলো? এই একটা প্রশ্ন এখন ভীষণভাবে বিরক্ত করছে ঝিনুককে। একটা অপরাধবোধ জাপটে ধরছে ওর মন মস্তিষ্ককে। ও জানে এই বাড়িতে ওর পরিস্থিতি সবসময় কোনো না কোনো সমস্যা সৃষ্টি করে, তাই তো আসতেই চায়নি ও এখানে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।